হ্যালো স্টুডেন্টস, তোরা হয়তো সকলে ভালোই আছিস। আমাদের কিছু কিছু টপিক আমাদের এন্ড হয়েছিল, তাই তো? আমাদের নেক্সট কিছু টপিকের উপর আমরা আবার ট্রিগার করব। তো আমাদের সাইটোপ্লাজম, আমাদের সেল মেমব্রেন, আমাদের সেল ওয়াল, আমাদের সেল সম্পর্কে বিভিন্ন ধরনের যে ইনফরমেশনগুলো, এগুলো আমরা জেনে নিয়েছি। এখন আমরা আরও কিছু ইনফরমেশনকে কিন্তু জানবো। তো আমাদের যে সেল আছে, সেল আমরা আমরা দেখেছি যে সেল কীরকম হতে পারে। ওভাল হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হতে পারে, প্ল্যান্টের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার হয় বেশিরভাগই সেল। আর অ্যানিম্যালের ক্ষেত্রে বেশিরভাগই সেল ওভাল বা স্ফেরিক্যাল বা বিভিন্ন ধরনের হতে পারে, পেন্টাগোনাল, বিভিন্ন ধরনের হতে পারে। ঠিক আছে, এবার আমাদের দেখতে হবে এই যে সেল আমরা পড়েছি, এই সেলের মধ্যে একটা ইম্পর্টেন্ট অর্গানেলস আছে। কি বললাম? একটা ইম্পর্টেন্ট অর্গানেলস আছে যার নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো আমাদের আমাদের যেরকম আমাদের ব্রেন আমাদেরকে কন্ট্রোল করে, মানে ব্রেন আমাদের বডির সবগুলো কাজ কিন্তু ব্রেনই করে, ইনডাইরেক্টলি ও ডাইরেক্টলি। সেরকম একটা সেলের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা কিন্তু সব ধরনের কাজ করছে। মানে এটাকে মানে একটা সেলের ব্রেন বলা হয়, নিউক্লিয়াসকে ব্রেন বলা হয়। মানে একদম টোটাল যে কন্ট্রোলার, মানে যে টোটাল যে কন্ট্রোল করছে, মানে টোটাল যে সেলের রেসপিরেশন, সেলুলার মেটাবলিজম, টোটাল সেলকে কন্ট্রোল করছে এই নিউক্লিয়াসটা। আমার প্ল্যান্ট সেলের ক্ষেত্রে নিউক্লিয়াসটা থাকে হলো পেরিফেরি রিজিয়নে, মানে কোনো একটা এন্ডে। কারণ কেন এন্ডে থাকে, মাঝখানে থাকে না কেন? কারণ মাঝখানে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ভ্যাকুল থাকে, সবথেকে বড় একটা অর্গানেলস। আর অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে মাঝখানে থাকে হলো নিউক্লিয়াস, সেন্টার পয়েন্টে নিউক্লিয়াস থাকে। তো দুটো ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসের মানে লোকেশনটা কিন্তু আলাদা। ঠিক আছে, নিউক্লিয়াসে কিন্তু মানে কন্ট্রোলার বলা হয়, মানে সেল কন্ট্রোলার, মানে দ্য নিউক্লিয়াস ইজ কল দ্য কন্ট্রোলার, মানে কন্ট্রোলার অফ দ্য বডি, সরি, কন্ট্রোলার অফ দ্য সেল। হ্যাঁ, এটা যে কোনো সাইজের হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে, ওভাল হতে পারে। দেখতে পাচ্ছি স্ফেরিক্যাল বা ওভাল, এটা বিভিন্ন এটা মোটামুটি গোল হয়। ঠিক আছে, আর এটা আমি যদি এটাকে জুম করি, মানে নিউক্লিয়াসকে যদি জুম করি, তাহলে আমি এরকম একটা স্ট্রাকচার দেখতে পারবো। ঠিক আছে, এটাকে বলে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরের যে মেমব্রেনটা, এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। কি বলা হয়? নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেন হলো ডাবল লেয়ার। তার মানে কি, আমি নিউক্লিয়ার মেমব্রেনকে যদি আরও জুম করি, এরকম দেখতে হবে নিউক্লিয়ার মেমব্রেনটা, এরকম দেখতে হবে। ঠিক আছে, এরকম দেখতে হবে। মাঝখানে মাঝখানে পোর থাকে, মাঝখানে পোর থাকে। পোরটা তো দেখাতে পাচ্ছি না, জুম যেহেতু ইলেকট্রনিক মাইক্রোস্কোপের নিচে দেখা হয়, এই লেয়ারটা আরও জুম করে দেওয়া হয়। তাহলে দুটো লেয়ার আছে, এই যে একটা লেয়ার, এই যে দুটো লেয়ার, তাহলে ডাবল লেয়ার মেমব্রেন এটা। এই জন্য একে ডাবল লেয়ার মেমব্রেন বলা হয়। আর এই নিউক্লিয়ার মেমব্রেনটা হলো মানে এক ধরনের মানে কালারলেস ডেন্স ফ্লুইড দিয়ে আবৃত থাকে, মানে ডেন্স ফ্লুইড কন্টেন করে। এই যে এইটা, এই যে টোটালটা, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। কি বলা হয়? এটা কালারলেস হয়, এটা ডেন্স ফ্লুইড হয়। যেরকম আমাদের যে সেলের মাঝখানে যে সাইটোপ্লাজম থাকে, যার মধ্যে নিউক্লিয়াসটা ফ্লোট করে, সেরকম নিউক্লিয়াসের মধ্যেও একটা প্লাজম জেলি লাইক স্ট্রাকচার থাকে, যেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। প্লাজম মিন্স জেলি লাইক স্ট্রাকচার বা ডেন্স ফ্লুইড। ঠিক আছে, যেরকম একটা সেলের মধ্যে সাইটোপ্লাজম থাকে, সেরকম একটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওপ্লাজম থাকে। ওকে, বোঝা গেল? আর এই নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখলাম নিউক্লিয়ার মেমব্রেন, ডাবল লেয়ার নিউক্লিয়ার মেমব্রেন, সাইটোপ্লাজম। তাছাড়াও আরেকটা পার্ট থাকে, এই একটা পার্ট থাকে, যেই পার্টটা একটা এক্সট্রা ইম্পর্টেন্ট পার্ট মানে কি, একটা এক্সট্রা স্ফেরিক্যাল বডিজ, এটাকে বলা হয় নিউক্লিওলাস। ঠিক আছে, সিঙ্গুলারকে আমি লিখে দিচ্ছি যদি সমস্যা হয়, নিউক্লিওলাস। ঠিক আছে, বোঝা গেল? এটা নিউক্লিওলাস, এটা সিঙ্গুলার। আর যদি বলে প্লুরাল ফর্ম কি নিউক্লিওলাসের, তাহলে বলবি হলো নিউক্লিওলাই। ঠিক আছে, এটা প্লুরাল ফর্ম। ঠিক আছে, মাঝখানে এটা থাকে। বোঝা গেল? আর কি কি থাকতে পারে? আরও অনেক কিছু থাকে। এই যে টোটাল যে নিউক্লিওপ্লাজম আর নিউক্লিওলাস, এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের ফাইবার না এরকম করে জড়া পাকিয়ে থাকে, কয়েলিং করা থাকে, নিউক্লিওলাসের সাথে লেগে কয়েলিং করা থাকে। ঠিক আছে, এগুলোকে বলা হয় ক্রোমাটিন ফাইবার। মানে দ্য নিউক্লিওপ্লাজম কন্টেন্স এ কয়েলিং অর নেটওয়ার্ক অর থ্রেড লাইক স্ট্রাকচার কল্ড ক্রোমাটিন ফাইবার অর ক্রোমাটিন নেটওয়ার্কও বলা হয় অনেক সময়। কি বলা হয়? ক্রোমাটিন নেটওয়ার্ক।
তাহলে আমরা নিউক্লিয়াস জানলাম, নিউক্লিয়াসের বাইরের মেমব্রেনকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন, যেটা ডাবল লেয়ার। তারপরে এবার নিউক্লিয়াসের মধ্যে একটা প্লাজম জেলি লাইক ডেন্স কালারলেস একটা ফ্লুইড থাকে, যেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এবার নিউক্লিয়াসের মধ্যে একটা কিনারে, মাঝখানে না, একটু কিনারে, একটু পেরিফেরির দিকে একটা পার্টিকুলার স্ফেরিক্যাল বডি থাকে, এটাকে বলা হয় নিউক্লিওলাস বা নিউক্লিওলাই। আর এবার সাইটোপ্লাজমের সাথে আর নিউক্লিওলাসকে ঘিরে কিছু ক্রোমাটিন ফাইবার থাকে। কি বললাম? কিছু ক্রোমাটিন ফাইবার, কয়েলিং লাইক থ্রেড। ঠিক আছে, এটা পরবর্তীকালে যখন সেল ডিভাইড হয়, সেল ডিভাইডে এই ক্রোমাটিন ফাইবারটাই পরবর্তীকালে ক্রোমোজোম তৈরি করে। কি তৈরি করে? ক্রোমোজোম। হোয়েন এ সেল ডিভাইডস দ্য ক্রোমাটিন নেটওয়ার্ক ফর্ম স্মল থ্রেড লাইক স্ট্রাকচার ক্রোমোজোম। যেই ক্রোমোজোমটা আমাদের ক্যারেক্টারিস্টিক্স জিন, মানে আমাদের ক্যারেক্টারিস্টিক্সকে বহন করে, মানে নিয়ে যায়, ক্যারি করে। তার মানে কি স্যার? কি বুঝতে কি আমি বুঝলাম না, আমি আবার বোঝাচ্ছি। এই যে আমাদের যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার, আমাদের যে বাহ্যিক ক্যারেক্টারগুলো, আমাদের যে ভিতরের ক্যারেক্টারগুলো, আমরা তো একটা ক্যারেক্টারের জন্যই আছি। মানে আমাদের তো কিছু না কিছু ক্যারেক্টার আছে। এই প্রত্যেকটা ক্যারেক্টারের কোডিং সিকোয়েন্স ক্রোমোজোম। তার মানে কি? ক্রোমোজোম আমাদের ক্যারেক্টারকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। আমরা কেমন দেখতে, আমাদের আই কালার কেমন, আমার চোখের কালার কেমন, আমার হাতের কি বৈশিষ্ট্য, আমার হাতের কি বৈশিষ্ট্য, আমার পায়ের কি বৈশিষ্ট্য, আমার ব্রেন কীভাবে কন্ট্রোল হচ্ছে, আমার যাবতীয় যতগুলো ক্যারেক্টার আছে আমার 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 হিউম্যান বিংসের ক্ষেত্রে বা যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে বা যে কোনো প্ল্যান্টের ক্ষেত্রে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, মানে লিভিং সেলের ক্ষেত্রে একটা ক্রোমোজোম থাকে। সেটা কম সংখ্যক থাকতে পারে বা বেশি সংখ্যক থাকতে পারে। আমাদের বডির মধ্যে প্রচুর ক্রোমোজোম আছে। তো এই ক্রোমোজোম আমাদের কি করে? আমাদের যে ইনফরমেশন আছে, আমাদের যে হেরিডিটারি ক্যারেক্টারগুলো আছে, মানে আমাদের যে ক্যারেক্টারগুলো আছে, এই ক্যারেক্টারের জন্য রেসপন্সিবল। মনে করো এটা একটা ক্রোমোজোম, থ্রেড লাইক স্ট্রাকচার, এটা একটা জিন, এটা একটা পার্ট, এটা একটা জিন, এইটা একটা জিন। মানে ক্রোমোজোমের এক একটা খণ্ডককে বলা হয়, এক একটা ইউনিটকে বলা হয় জিন। যেই জিনটা হলো ক্রোমোজোমের মানে একটা ক্যারেক্টারিস্টিক্স ইউনিট। মানে ক্রোমোজোমস ক্যারি জিন হুইচ আর রেসপন্সিবল ফর হেরিডিটারি ক্যারেক্টার্স দ্যাট আর পাসড অন ফ্রম ওয়ান প্যারেন্ট টু নেক্সট জেনারেশন, মানে ওয়ান প্যারেন্ট সেল টু দ্য নেক্সট সেল। আমরা যে ক্যারেক্টার পাই, বাবার মার কাছ থেকে যে ক্যারেক্টার পাই, আর কিছু ক্যারেক্টারে নতুন ক্যারেক্টার আসে, এই যে ক্যারেক্টারগুলো পাচ্ছি, আমাদের কিছু ক্যারেক্টার আছে, কিছু ক্যারেক্টার পাচ্ছি। এই ক্যারেক্টারগুলো পাচ্ছি কেন? কারণ এই ক্রোমোজোমের মধ্যে এই ক্যারেক্টারগুলো ক্যারি করছে। এই ক্যারেক্টারের যে সিকোয়েন্সগুলো, এই সিকোয়েন্সকে জিন বলা হয়, এই ইউনিটকে জিন বলা হয়। মানে এই ক্রোমোজোমস ক্যারি জিন হুইচ আর রেসপন্সিবল ফর ক্যারেক্টার। ঠিক আছে, এই মানে সেল যখন ডিভিশন হয়, মানে একটা সেল থেকে যখন দুটো সেল তৈরি হয়, মাঝখানে ডিভিশন হয়, আমরা আগের দিন দেখলাম দুটো সেল তৈরি হয়। এই যে সেল হচ্ছে, তাহলে তখন এই সেল ডিভিশনের সময় এই ক্রোমাটিন ফাইবার, মানে এই ক্রোমাটিন নেটওয়ার্কগুলো তখন ক্রোমোজোম তৈরি করে। ক্রোমাটিন নেটওয়ার্ক আর ক্রোমোজোমের মধ্যে তফাৎটা কি, পার্থক্যটা কি? ক্রোমাটিন ফাইবার হলো অনেক পাতলা, অনেক 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 থিন লাইক স্ট্রাকচার। আর ওটাই পরবর্তীকালে কিছু প্রোটিনের সহায়তায় ঠিক হবে। মনে কর একটা ক্রোমাটিন ফাইবার যদি একদম পাতলা হয়, থ্রেড লাইক স্ট্রাকচার হয়, তাহলে একটা ক্রোমোজোম মনে করো এত মোটা হলো। তার মানে কি? ক্রোমাটিন ফাইবারগুলো কয়েলিং করতে 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 আমি যদি মনে করো একটা সুতোকে পেঁচাতে পেঁচাতে শুরু করি, তাহলে মোটা হয়ে যাবে না? সেরকম ওটা হলো ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম পরবর্তীকালে সেল ডিভিশনে হেল্প করে। বুঝে গেল? তাহলে আমি এর থেকে বুঝে গেলাম ফাংশনগুলো। তাহলে ফাংশন আমি কি বলবো? নিউক্লিয়াসের ফাংশন মানে দ্য নিউক্লিয়াস কন্ট্রোলস অল ভাইটাল অ্যাক্টিভিটিস অফ দ্য সেল। কন্ট্রোল করে, কারণ এটাকে ব্রেন বলা হয়। একটা সেলের ব্রেন নিউক্লিয়াস। আমাদের হিউম্যান বিংসের ব্রেন যেরকম আমাদেরকে কন্ট্রোল করে, একটা সেলের মধ্যে নিউক্লিয়াসটা হলো কন্ট্রোল করে। তাহলে ইট ইজ কল্ড দ্য কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল, বলতেই পারি আমরা। তারপরে এর মধ্যে জিন আছে বলে ইট ইজ দ্য ক্যারিয়ার অফ দ্য হেরিডিটি ফ্রম প্যারেন্ট টু দ্য অফস্প্রিং। প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ের মধ্যে ক্যারেক্টারগুলো যাচ্ছে জিনের সহায়তায়, মানে জিন ক্যারি করে নিয়ে যাচ্ছে এই ক্যারেক্টারগুলো। আর ইট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন সেল ডিভিশন। সেল ডিভিশনের সময় এটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কেন? ক্রোমাটিন ফাইবারগুলো বা ক্রোমাটিন নেটওয়ার্কগুলো পরবর্তীকালে ক্রোমোজোম তৈরি করে। তার মানে হুইচ ইজ দ্য ডিভিশন অফ দ্য সিঙ্গেল সেল টু ফর্ম টু ডিফারেন্ট সেল। মানে একটা সিঙ্গেল সেল থেকে যদি দুটো সেল হয়, তাহলে এই দুটো সেলের ক্ষেত্রে নিউক্লিয়াসের একটা ইম্পর্টেন্ট রোল আছে। কারণ সেল যখন ডিভিশন হবে, মনে করো এই একটা সেল যখন ডিভিশন হবে, মনে করো তাহলে ভাঙবে তো এখান থেকে ভাঙবে না, ভাঙবে তো এখান থেকে। তার মানে কি? সে সাইটোপ্লাজম পাচ্ছে, নিউক্লিয়াসও পাচ্ছে। তাহলে নিউক্লিয়াসের একটা ইম্পর্টেন্ট রোল আছে সেল ডিভিশনের ক্ষেত্রে। সেল ডিভিশনের ক্ষেত্রে যদি রোল না থাকতো, তাহলে ক্যারেক্টারগুলোকে তাহলে একটা এই সেলের যা ক্যারেক্টার, এই দুটো সেলে সেই ক্যারেক্টারটা যেত। বুঝতে পারলাম? মনে কর ব্যাপারটাকে বোঝার চেষ্টা কর, আরেকটু আমি বোঝাচ্ছি। মনে কর একটা তরমুজ তুই কাটলি, তরমুজটা তুই কাটে দুটো আলাদা আলাদা তরমুজ করলি, মানে ওয়াটারমেলন। এবার মাঝখান থেকে তুই না কাটিস, তাহলে মাঝখান থেকে না কাটলে আমার 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 তরমুজের যে ফ্লেশি পার্টটা, ওটা কি দুটো ইকুয়াল পার্টে ভাঙবে?
ভাঙবে না নিশ্চয়ই, একটা পার্ট অল্প হয়ে যাবে, একটা পার্ট বেশি হয়ে যাবে, তার মধ্যে ইনফরমেশন তাহলে 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 কারোর মধ্যে ইনফরমেশন বেশি, কারোর মধ্যে ইনফরমেশন কম। ঠিক সেরকমভাবে সেল যখন ডিভাইড হয় তখন ইকুয়ালি ডিভাইড হয়, তার মানে সে সাইটোপ্লাজম মোটামুটি ইকুয়ালি পায়, নিউক্লিয়াসটা মোটামুটি ইকুয়ালি পায়। এই জন্য নিউক্লিয়াসটা হেল্প করে সেল ডিভিশনের ক্ষেত্রে, সাইটোপ্লাজম যেরকম হেল্প করে নিউক্লিয়াসটাও হেল্প করছে। বোঝা গেল? তাহলে এটা একটা নিউক্লিয়াস ইম্পর্টেন্ট অর্গানেলস। এবার আমরা নেক্সট একটা অর্গানেলসে যাব, সেই অর্গানেলসটার নাম হলো মাইটোকন্ড্রিয়া। কি নাম? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হলো প্লুরাল ফর্ম, আর মাইটোকন্ড্রিয়ন এটা হলো সিঙ্গুলার ফর্ম। ওকে, যেটাই হোক না কেন হোক। এবার সেল আঁকাই একটা, আরেকটা সেল আঁকাই। মনে করো এটা অ্যানিম্যাল সেল, এখানে নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াসের চারদিকে কিছু কিছু রড লাইক স্ট্রাকচার, কিছু অর্গানেলস থাকে। কি বললাম? রড লাইক স্ট্রাকচার। যে স্যার এগুলো কী করে? এগুলোর নাম হলো মাইটোকন্ড্রিয়ন বা মাইটোকন্ড্রিয়া। এইগুলো কি? এগুলো স্মল রড শেপ বা স্ফেরিক্যাল শেপও হতে পারে। ঠিক আছে, এই মাইটোকন্ড্রিয়াও ডাবল লেয়ার মেমব্রেন হয়, মানে এই যদি মাইটোকন্ড্রিয়াকে ড্র করি তাহলে ডাবল লেয়ার মেমব্রেন হয় মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, ডাবল লেয়ার মেমব্রেন। এই মাইটোকন্ড্রিয়া কী করে? যেরকম নিউক্লিয়াস কী করবে? নিউক্লিয়াস হলো কন্ট্রোলার অফ দ্য সেল, কিন্তু মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। কী বলা হয়? পাওয়ার হাউস। মানে ও প্রচুর পরিমাণে এনার্জি তৈরি করে, মানে মেন এনার্জি সোর্স। আমরা যেরকম কাজ করতে গেলে আমরা খাবার খাই, খাবারের কাছ থেকে আমরা এনার্জি পাই, সেরকম একটা সেলকে তো নিউক্লিয়াস তো টোটাল কন্ট্রোল করবে ঠিকই, কিন্তু এনার্জিটা পেতে হবে। তো একটা এনার্জি না পেলে সেল কীভাবে কন্ট্রোল হবে? সেল তার রেসপিরেশন প্রসেস, তার মেটাবলিজম, যে একটা সেল থেকে একটা সেল যে ডিভিশন হচ্ছে, তার জন্য যে শক্তিটা দরকার, এনার্জিটা দরকার, সেটা পাবে কোথা থেকে? সেটা জেনারেট করে হলো এই অর্গানেলসটা, যেটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়ন বা মাইটোকন্ড্রিয়া। বোঝা গেল? এটা এক ধরনের স্ফেরিক্যাল বা রড লাইক স্ট্রাকচার, টু মেমব্রেন দেখতে হয়। আর এর আউটার মেমব্রেন, আর মানে এবার আউটার মেমব্রেন আর ইনারের মধ্যেও কিছু ফোল্ডেড থাকে, এটাকে বলা হয় ক্রিস্টি। কি বলা হয়? এটাকে বলা হয় ক্রিস্টি। যেরকম এরকম থাকে, কিছু কিছু এরকম থাকে। আমি এখন মানে জুম করে দেখাতে পারছি না, এরকম কিছু থাকে, ডাবল লেয়ার মেমব্রেন ক্রিস্টি, এটাকে বলা হয় ক্রিস্টি। এর মাইটোকন্ড্রিয়া কিন্তু নিজস্ব ডিএনএ ক্যারি করে। নিউক্লিয়াস যেরকম ক্রোমোজোম নির্দিষ্ট ডিএনএ ক্যারি করে, ডিএনএ মানে আমাদের যে ক্যারেক্টারিস্টিক ফিচারের যে ইউনিটগুলো, ডাবল হ্যালিক্স লাইক স্ট্রাকচার, সেরকম মাইটোকন্ড্রিয়ন কিন্তু ডিএনএ কিন্তু ক্যারি করে, নিজস্ব ডিএনএ, ওন ডিএনএ। ঠিক আছে, এই ফোল্ডের লাইক স্ট্রাকচারকে বলা হয় ক্রিস্টি। কি বলা হয়? আমি লিখে দিচ্ছি, ক্রিস্টি বলা হয়। মানে কি বলবো এটাকে? হ্যাঁ, ফিঙ্গার লাইক প্রজেকশন, মানে ফিঙ্গারের মতো যে প্রজেকশনগুলো, এই যে একটা ফিঙ্গার লাইক প্রজেকশন, এটা একটা ফিঙ্গার লাইক প্রজেকশন, এরকম ফোল্ডেড অংশ থাকে, এই এক একটা ফোল্ডেড অংশকে ক্রিস্টি বলা হয়। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়ার ফাংশন কি? তাহলে আমি কি বলবো? তাহলে মাইটোকন্ড্রিয়ন বা মাইটোকন্ড্রিয়া ইজ বা আর দ্য সাইজ অফ দ্য রেসপিরেশন অফ দ্য সেল। ডিউরিং রেসপিরেশন ফুড ইজ অক্সাইড ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন অ্যান্ড এনার্জি ইজ রিলিজড উইথ দ্য ফর্ম অফ অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি। যে স্যার এটা তুমি কি বললা? দেখাচ্ছি তোকে আমি। মনে করো আমরা যে খাবারটা খাই মানে গ্লুকোজটা খাই, তাই তো? গ্লুকোজ খাই। এই গ্লুকোজ না অক্সিজেনের সাহায্যে, এই গ্লুকোজটা অক্সিজেনের সাহায্যে, মানে আমাদের বডির মধ্যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের সাহায্যে গ্লুকোজ আমাদের বডির মধ্যে ওয়াটার, কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আর কিছু পরিমাণ এনার্জি তৈরি করে। এটাকে অ্যারোবিক রেসপিরেশন বলে। ঠিক আছে, উইথ মানে প্রেজেন্স অফ অক্সিজেন, মানে উইথ দ্য হেল্প অফ অক্সিজেন। তাহলে এরা কী করছে? এনার্জি রিলিজ করছে। এই এনার্জিটা আমরা কাজে লাগাই। এই এনার্জিটাকে বলা হয় সেলের ভাষায় এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি। এটা এক ধরনের এনার্জি সোর্স। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি? এনার্জি সোর্স বা পাওয়ার হাউস অফ দ্য সেল। কারণ মাইটোকন্ড্রিয়া এই এনার্জি রিলিজ করতে সাহায্য করে, হেল্প করে। মানে ফুডকে, গ্লুকোজকে অক্সিডাইজ করতে, অক্সিডাইজ মানে কি? অক্সিজেনের হেল্প নিচ্ছি আমরা, এই জন্য একে বলা অক্সিডাইজ, মানে প্রেজেন্স অফ অক্সিজেন গ্লুকোজটা ভাঙে, তাহলে প্রচুর পরিমাণে শক্তি তৈরি করে। তাহলে এই জন্য একে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। মাইটোকন্ড্রিয়া এই এনার্জিটা কিন্তু রিলিজ করছে উইথ দ্য হেল্প অফ মাইটোকন্ড্রিয়া। এখানে মাইটোকন্ড্রিয়ার হেল্প আছে, আমি দেখাচ্ছি না মাইটোকন্ড্রিয়া লিখে, কিন্তু মাইটোকন্ড্রিয়া কিন্তু এটা জেনারেট করছে, মানে উইথ দ্য হেল্প অফ মাইটোকন্ড্রিয়া, মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে গ্লুকোজটা অক্সিজেনের সহায়তায় ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড আর এনার্জি তৈরি হচ্ছে। মাইটোকন্ড্রিয়া না ছাড়া কিন্তু এটা হতো না। বুঝা গেল? যেখানে রেসপিরেশনটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া
মাইটোকন্ড্রিয়াল রেসপিরেশন, মানে সেলুলার রেসপিরেশন, মেনলি সেলুলার রেসপিরেশন বলা হয়, যেটা মাইটোকন্ড্রিয়াল হেল্প নিয়ে প্রেজেন্স অফ অক্সিজেনের সাহায্যে গ্লুকোজ ভেঙে ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, এনার্জি তৈরি করে। এটাকে বলে অ্যারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে অক্সিজেনের কোনো ভূমিকা থাকে না। অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে আমার ওয়াটারও তৈরি হয় না। ওখানে আবার অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে আমার অ্যালকোহল তৈরি হয় বা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এটা পরবর্তীকালে আমরা দেখবো, এখন দেখবো না, কিন্তু তখনও কিন্তু এনার্জি লাগে। ঠিক আছে, এটা জানার বিষয় না এখন, শুধু জেনে রাখ যে মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রডিউস করে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। কী বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল। বোঝা গেল? তাহলে বুঝতে পারলাম নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়া। এবার আমরা আরেকটা সেল অর্গানেলসকে জানবো, যেটা মনে করো এটা নিউক্লিয়াস, মনে করো এটা একটা, এনিম্যাল সেল। নিউক্লিয়াসটা এত বড় থাকে না, আমি বেশি বড় আঁকিয়ে দিয়েছি। মনে করো এটা একটা সেল, এটা একটা নিউক্লিয়াস, এনিম্যাল সেল ধরে নেই। নিউক্লিয়াসটা তো বোঝানো হয়ে গেছে আমার। এবার নিউক্লিয়াসের সাইড ধরে আমি সিম্পলভাবে আঁকাচ্ছি কিন্তু ড্র, ঠিক আছে? নিউক্লিয়াসের সাইড ধরে এক একটা ফোল্ডেড অংশ থাকে। কি বললাম? নিউক্লিয়াসের সাথে এক ধরনের নেটওয়ার্ক টিউব লাইক ফোল্ডেড অংশ থাকে বা স্ট্রাকচার থাকে, যেটা সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসের সাথে থাকে, মানে নিউক্লিয়াসের একদম টাচে থাকে। এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা ইআর। বোঝা গেল? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর। এবার নিউক্লিয়াসের সাথে যে ইআরগুলো থাকে সেগুলো অনেক বেশি রাফ হয়, মানে কি বলবো, মানে খসখস, মানে মানে মাইক্রোস্কোপের নিচে দেখলে মনে হয় ওখানে, মানে যদি অংশটা এরকম থাকে, দেখ ব্যাপারটা হলো এরকম থাকে, এরকম ব্যাপারগুলো অংশগুলো এরকম থাকে, বুঝতে পারলি তো? এরকম থাকে অংশগুলো। তো এবার নিউক্লিয়াসের সাথে থাকে, মানে এটা নিউক্লিয়াস, তাহলে এবার নিউক্লিয়াসের সাথে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে ওটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ মানে কি? মানে ইলেকট্রনের মাইক্রোস্কোপের নিচে দেখলে মনে হয় যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কিছু মানে ডটেড লাইক স্ট্রাকচার থাকে, দেখতে পাওয়া যায়। ওগুলো এক ধরনের কিন্তু রাইবোজোম। পরবর্তীকালে দেখবো রাইবোজোমটা কি, যেটা প্রোটিন তৈরি করে। ঠিক আছে, এরকম এই জন্য ডটেড মনে হয়, এই জন্য রাফ মনে হয় দেখতে। আর দূরের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো আছে, আরও দূরে, মানে এই যে দূরে একদম দূরে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো আছে সেগুলোকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেন স্মুথ? কারণ এর মধ্যে কোনো রাইবোজোম থাকে না। এন্ডোপ্লাজমিক মানে আমি যদি ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখি এর মধ্যে রাইবোজোমগুলো অ্যাটাচ হতে দেখবো, কিন্তু এগুলোর মধ্যে দেখবো না, এই জন্য এগুলো স্মুথ, একদম ক্লিন। ঠিক আছে, দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, তাহলে একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝতে পারলাম? এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ইম্পর্টেন্ট অর্গানেলসের মধ্যে পড়ে, সাইটোপ্লাজমের অর্গানেলসের মধ্যে পড়ে। নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার, টিউব লাইক স্ট্রাকচার, মানে এক একটা, তুই মনে কর এক একটা পাইপকে তুই যদি একসাথে নিয়ে আসিস আর এক একটা পাইপের সাথে একটা পয়েন্ট তুই জোড়া লাগা, যেরকম দেখতে হবে, গোল যদি হয়, কার্ভ হয়, তাহলে সেরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মানে এক একটা চেম্বার আলাদা আলাদা, কিন্তু আমি কিন্তু এরকম তো ছবি আঁকাচ্ছি, এরকম তো আর হয় না, জুম করে দেখলে এটা এরকম দেখে মনে হবে, মানে এক একটা চেম্বার, দেখ এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার, তাহলে কিন্তু প্রত্যেকটা চেম্বারের মাঝে মাঝে একটা দরজা আছে, যেটা দরজাটার সাথে এই চেম্বারের সাথে এই চেম্বার অ্যাটাচ, এই চেম্বারের সাথে এই চেম্বার অ্যাটাচ। বোঝা গেল? তাহলে এটাকে বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার নিউক্লিয়াসের সাথে থাকা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর নিউক্লিয়াস থেকে দূরে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে সেগুলোকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে স্যার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে কি, মানে এর ফাংশনটা কি, মানে এ কি, এই যে কেন আছে এই সেলের মধ্যে, মানে এ যেহেতু টিউবলাইক স্ট্রাকচার, এখানেও আছে, এই জন্য ও এক্সট্রা, এই জন্য টোটালটা সেল মেমব্রেনকে কিন্তু প্রায় সেল মেমব্রেনের টাচে আছে। তাহলে এই জন্য ও কী করে, ও একটা এক্সট্রা সাপোর্ট দেয়, একটা এক্সট্রা টার্জিটি দেয়, একটা এক্সট্রা ফার্মনেস দেয় সেলকে, যাতে মানে সেল তো চুপসে যেতে পারে বাই চান্স, যাতে সেল যাতে চুপসে না যায়, সেল যাতে একটা ইন্টারনাল সাপোর্ট পায়। আমাদের যেরকম ব্যাকবোন আমাদেরকে মাঝখানে থেকে একটা এক্সট্রা সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে, এক্সট্রা একটা সাপোর্ট দিচ্ছে, সেরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেই টিউবলাইক স্ট্রাকচারটা, এটা একটা সেলকে একটা এক্সট্রা সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে, এক্সটার্নাল একটা সাপোর্ট, ইন্টারনাল একটা সাপোর্ট দিচ্ছে। আরেকটা কী করছে, ইট প্রোভাইডস এ পাথওয়ে ফর দ্য ট্রান্সপোর্ট অফ ম্যাটেরিয়ালস উইথিন এ সেল অ্যান্ড বিটুইন দ্য সেল। তার মানে কি, যে স্যার ব্যাপারটা বুঝতে পারলাম না, আমি কি বললাম, দেখ
এটা একটা ট্রান্সপোর্ট সিস্টেমে হেল্প করে। ট্রান্সপোর্ট সিস্টেমে হেল্প করে মানে কি, মনে কর কিছু একটা নিউক্লিয়াস থেকে তৈরি হলো, নিউক্লিয়াস থেকে এবার নিউক্লিওলাস, যেটা আমি একটু আগে বুঝিয়েছিলাম, নিউক্লিওলাস থেকে রাইবোজোম তৈরি হয়। পরবর্তীকালে দেখবো এটা আরেকটা অর্গানেলস। এই রাইবোজোমটা নিউক্লিওপোরের মাধ্যমে, নিউক্লিওপোর দিয়ে গিয়ে এন্ডোপ্লাজম রেটিকুলামের গায়ে লাগে। আবার এই রাইবোজোমটা পরবর্তীকালে প্রোটিন তৈরি করে, তাহলে এই প্রোটিন তৈরি করে আবার পরবর্তী অর্গানেলসকে দেয়, তাহলে ট্রান্সপোর্ট হয়। তাহলে মনে করি এখানে গলগি বডি আছে, তাহলে গলগি বডিকে দেয় ভেসেলসের আকারে, আবার গলগি বডি আবার ট্রান্সফার করে। তাহলে তাহলে মানে কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ট্রান্সপোর্ট সিস্টেমে হেল্প করছে, ট্রান্সপোর্ট করছে একটা কোনো পার্টিকুলার ম্যাটেরিয়াল বা পার্টিকুলার কোনো সাবস্টেন্স ট্রান্সপোর্ট করছে, হয়তো এখান থেকে এখানে ট্রান্সপোর্ট করছে, বা একটা সেল থেকে আরেকটা সেলে ট্রান্সপোর্ট করছে। মনে করো এই সেলের সাথে তো আরেকটা সেলও আছে, সেল তো অ্যাটাচ থাকে, ওই সেল থেকে আরেকটা সেলও ট্রান্সপোর্ট করতে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্প করে। এটা একটা পাথওয়ে কমপ্লিট করে। It provides a important pathway for the transport of materials within a cell and between the cell. বোঝা গেল? ট্রান্সপোর্ট সিস্টেম হেল্প করে, মানে বলতে গেলে ভেহিকেলস টাইপের। ভেহিকেল যেরকম একটা ইম্পর্টেন্ট জিনিসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, সেরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা ট্রান্সপোর্ট করতে সাহায্য করে, ও জেনারেট করে, ও পাথওয়েটাকে কন্টিনিউ করে। ঠিক আছে, এটা হলো একটা ইম্পর্টেন্ট। এবার একই সাথে আমি রাইবোজোম বলে দিচ্ছি, যেহেতু হয়ে যাবে। দেখ, নিউক্লিওলাস বা নিউক্লিওলাই, যেটা আমি একটু আগে বলছিলাম নিউক্লিয়াস বোঝানোর সময়, এখান থেকে একটা ইম্পর্টেন্ট অর্গানেলস তৈরি হয়। কি, একটা রাউন্ড স্মল স্ট্রাকচার তৈরি হয়। ঠিক আছে, যেটা ফ্রি স্টেটে থাকে। কি স্টেটে থাকে? ফ্রি স্টেটে। এই 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 স্ট্রাকচারের কোনো পার্টিকুলার মেমরি হয় না। মনে কর এই নিউক্লিয়াস থেকে প্রচুর পরিমাণে রাইবোজোম তৈরি হলো। রাইবোজোম তৈরি হয়ে এবার নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে বের হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগবে। বোঝা গেল? তাহলে এই রাইবোজোমটা হয় ফ্রি স্টেট, যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে লাগে, তারপরে ঘুরে বেড়ায় ফ্রি স্টেটে, সাইটোপ্লাজমগুলোতে ঘুরে বেড়ায়। বোঝা গেল? আর অ্যাটাচ থাকে বা অ্যাটাচ থাকতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। আর এই রাইবোজোমের মধ্যে যদি পরীক্ষার সময় কোশ্চেন আসে, এমন একটা অর্গানেলস বা এমন একটা স্ট্রাকচারের নাম বলো ইম্পর্টেন্ট সেলের মধ্যে থাকা, যার মধ্যে কোনো সেলুলার মেমব্রেন নাই। মানে আমি নিউক্লিয়াসের মধ্যে মেমব্রেন পড়লাম, এন্ডোপ্লাজমির মধ্যে মেমব্রেন পড়লাম, মাইটোকন্ড্রিয়ার মধ্যে মেমব্রেন পড়লাম, কিন্তু রাইবোজোম একটা এমনই একটা স্ট্রাকচার যার মধ্যে কোনো মেমব্রেন নেই, ও মেমব্রেনলেস একটা বডিস। বুঝতে পারলাম? মেমব্রেনলেস একটা বডি। ঠিক আছে, একটা স্ট্রাকচার, রাউন্ডের স্ট্রাকচার। ঠিক আছে, যেটা রেটিকুলামের মধ্যে অ্যাটাচ থাকে, পরবর্তীকালে প্রোটিন তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এটা একটা মেমব্রেনলেস স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে আমি ফাংশন কি বলে দিব, দে মেক প্রোটিন ইন দ্য সেল। তো প্রোটিন তৈরি করতে সাহায্য করে, রাইবোজোম প্রোটিন তৈরি করতে সাহায্য করে। এই জন্য আমি বললাম কি, দে মেক প্রোটিনস ইন দ্য সেল, দেয়ারফর দে আর অলসো কল্ড প্রোটিন ফ্যাক্টরিজ অফ দ্য সেল। প্রোটিন ফ্যাক্টরি, রাইবোজোম প্রোটিন তৈরি করে, এই জন্য একে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। বোঝা গেল? যেহেতু আমাদের বডির মধ্যে সবই কিন্তু প্রোটিনের খেলা, আমাদের প্রোটিন যদি তৈরি না হতো তাহলে আমাদের ক্যারেক্টার আসতো না। এই জন্য ক্যারেক্টার আসার জন্য রাইবোজোমের একটা ইম্পর্টেন্ট রোল আছে। রাইবোজোম প্রোটিন তৈরি করবে, সেই প্রোটিন তৈরি হলে পরবর্তীকালে যে কোনো একটা ক্যারেক্টার বা যে কোনো একটা এনজাইম বা যে কোনো হরমোন কিন্তু তৈরি হবে। তাহলে রাইবোজোম হলো ইনিশিয়াল একটা স্টেজ, যেটা প্রোটিন তৈরি করতে সাহায্য করে, মানে খুব একটা ইম্পর্টেন্ট। এই জন্য একে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। কি বললাম? প্রোটিন ফ্যাক্টরি। ওকে, তাহলে তিনটে অর্গানাইজ বুঝে গেলাম কি হচ্ছে। এবার অল্প অল্প করে কিন্তু আমাকে প্রত্যেকটা অর্গানাইজকে কিন্তু ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, আমি কিন্তু এক্সারসাইজ সম্পূর্ণভাবে কমপ্লিট করতে চাই না। এই জন্যই আমি প্রত্যেকটা অর্গানাইজকে ধরে ধরে তোদেরকে বোঝাচ্ছি, অল্প অল্প করে বোঝাচ্ছি, ধরে ধরে বোঝাচ্ছি। ঠিক আছে, এই এই এবার এই তিনটে অর্গানাইজ ভালো মতো পড়, টেক্সটের লাইনগুলো ভালো মতো পড়। তারপরে আমি এই উইকের শেষে লাস্ট একটা ভিডিও শেষ করে দেবো। আর কিছু 2-3টা ইম্পর্টেন্ট টপিক আছে, যেই টপিক আমি পরে ভিডিওতে দিব। ঠিক আছে, তারপরে আমি নোটটা প্রোভাইড করব। আর টেনশন করার কোনো কারণ নেই, আমাদের জুলাই মাসের 15 তারিখের মধ্যে আমাদের কিন্তু টোটাল সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি কমপ্লিট করে দিব, খুব ভালো মতো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তোরা শুধু আমি যেই কথাগুলো বলছি ভালো মতো টেক্সটের লাইনগুলো পড়তে বলছি, আমি বারবার বলছি টেক্সটের লাইনগুলো পড়তে। আমি কিন্তু নোট কমপ্লিট করেই দিব, সেটা আলাদা কোনো ব্যাপার না। এক্সারসাইজ তো কমপ্লিট করেই দিচ্ছি, আমি তো আছি, কিন্তু তোদেরকে কিন্তু টেক্সটটা ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, টেক্সট না পড়লে কোনো দিনই কিন্তু 100% কোনো দিন পরীক্ষার সময় রেজাল্ট পাবি না, আমি গ্যারান্টি সহ বলে দিতে পারি। ঠিক আছে, টেক্সটের লাইনগুলো পর, ভালো মতো লাইন বাই লাইন পর, যেখানে অসুবিধা হবে সেখানে আমাকে ফোন করবি। ঠিক আছে, টেক্সটের লাইনগুলো পড়বি। এই জন্য আমি 1 by 1
মানে অর্গানাইজগুলো বা ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলো ওয়ান বাই ওয়ান ডিটেলসে বলার চেষ্টা করছি, নাহলে তো আমি এইভাবে ডিটেলসে বলতামই না। ঠিক আছে, অল্প অল্প করে বুঝাচ্ছি, অল্প অল্প করে দেখ, 2-3-4টা অর্গানাইজগুলো ভালো মতো মুখস্থ কর, একদম থরলি মুখস্থ কর, থরলি পড়। তারপরে আমাদের লাস্ট একটা ভিডিও হবে, আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও, আর 2-3টা টপিক আছে, তারপরে আমি ঠিক এক্সারসাইজ কমপ্লিট করে দেবো এই পরের সপ্তাহের মধ্যে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।